গরম খুন্তি হাতে চেপে ধরতে চিৎকার করে উঠল সীমত। হাতে একটা দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর কেঁপে ওঠে। গায়ে জ্বর থাকা তাতে আরও বাজে অবস্থা। দু চোখ ফেটে অশ্রু গড়ে। বলে আর্তনাদ করে ওঠে মেয়েটা। সীমাতের আর্তনাদে আরও বেশি রেগে গেলেন বিলকিস। সীমাতের চুলমুড় ধরে বললেন, বান্দি, সকাল বিকেল পড়ে পড়ে ঘুম, তোর মরা মা সব কাজ করব? ব্যথা পাচ্ছি আম্মা। বান্দি, তোর কোন কালের আম্মা আমি? ওঠ, কাজ কর। বাপে মরেছে তো বহুদিন হলো, তবুও শোক পালন গেল না। ওঠ বান্দির বাচ্চা। প্রচণ্ড ব্যথায় শরীরে চুলের মুঠি ধরাতে নরক যন্ত্রণা অনুভব হলো। এদিকে হাতে খুন্তি ধরাতে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণায় আবারও আর্তনাদ করে ওঠে সীমাত। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় সীমাতকে। মেঝেতে পড়ে গিয়ে হাতে ব্যথা পায় সীমাত। ফোসকা পড়া স্থানে আঘাত লাগায় আরও ব্যথা অনুভব করে। মুখ দিয়ে অনিচ্ছায় আর্তনাদ বেরিয়ে আসে। সেই আর্তনাদ বিলকিসের কানে আসতে বলে, বান্দির বাচ্চা নাটক করছে এইটুকু ফোসকা পড়তে? রংবাজি শুরু করছিস? উঠ বান্দি। সীমাতের শরীরে লাথি মেরে চলে যায় বিলকিস। হাঁটুতে থেতলে গেছে, ব্যথায় শরীর নাড়াতে পারে না। টেবিলের পায়া ধরে উঠে দাঁড়ায় সীমাত। কোনো মতে চলে আসে বাইরে। এক পলক তাকিয়ে বিলকিস বলে, রান্নাঘরে বাসন আছে, খালপাড়ে নিয়ে সব ধুয়ে নিবি। আর শোন, বাড়ির পেছনের উঠানে অনেক ময়লা জমেছে, সব পরিষ্কার করবি। আচ্ছা আম্মা। রান্নাঘর থেকে বাসন নিয়ে কলপাড়ে খালপাড়ে যায় সীমাত। পাশের বাড়ির নতুন বউ সীমাতকে দেখে আফসোস করে ওঠে। আহা, তোমার ভাগ্য অনেক খারাপ গো সীমাত। এমন নরকে পড়ে আছো কি করে আল্লাহই জানে। কি করব ভাবি, এই বাড়ি ছাড়া তো আর কোনো জায়গায় যাওয়ার নেই আমার। কেন, তোমার মামার বাড়ি? মামা বাড়ি আছে, তবে বড় মামা ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। কেন? আমার মামার বাড়ির অবস্থা সচ্ছল। বড় মামা ছোট মামা বেশ টাকা পয়সা থাকলেও মেজো মামার তেমন টাকা পয়সা ছিল না। সে বছর ধানের আড়তে বিশাল লস হয়। মেজো মামার অবস্থা তখন মরার মতো। আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজো মামাকে দিয়ে দেয়। মেজো মামা সব সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করে। তখন আবারও লসের ভাগ করতে হয় মামাকে। আমার বাবার সাথে মেজো মামার দ্বন্দ্ব বেঁধে যায়, কারণ বাবার সাথে মায়ের কথা হয়েছিল মেজো মামা ব্যবসায় দাঁড়ালে মেজো মামা সব সম্পত্তি ফিরিয়ে এনে দিবে। কিন্তু তখন তো আর এমনটা সম্ভব হয় না। তখন বড় মামা ছোট মামাও সবার থেকে মুখ ফিরিয়ে নেয়। মেজো মামাকে সম্পত্তি দেওয়াতে তারা খুব ক্ষোভ প্রকাশ করে। সকলের সম্পর্ক ভেঙে যায়। মেজো মামার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি বাবা। তারপর পাশের গ্রামে ছোট্ট একটা সংসার গড়ে মেজো মামার। তার কিছুদিন পরই মেজো মামার মেয়ে হয়। জুহির শরীর অসুস্থ থাকায় মেজো মামা সব বিক্রি করে যায় সদরে। তারপর আর কখনো ফিরে আসেনি। আর না আমাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তার বছরখানেক পর আমার মা মারা যায়। তখন আমার বয়স 8 বছর। মাঝ যেতে বাবা বিয়ে করেন। আমার সৎ মা সাথে নিয়ে আসেন আমার বোন বিনিকে। বিনি আর আমি সমবয়সী। মোটামুটি ভালোই চলতে থেকে সব। মাকে ছাড়া কষ্ট হতো, তবে বাবা তখন খুব আদর করতে লাগলো। আমার যখন 16 বছর বয়স, তখন বাবাও মারা গেল। কথাগুলি বলার সময় চোখ থেকে পানি পড়ে যায় সীমাতের। একটু করে হাসে সীমাত। শিলা বলে ওঠে, চাচা থাকতে ও কি তোমার সৎমা এমন করতো? করতো, তবে বাবা মারা যাওয়ার পর অতিরিক্ত মারে। আগে অনেক কাজ দিত, আমি যদি করতে না পারতাম তাহলে বকা দিত। আর বাবার কাছে মিথ্যে নালিশ করতো। বাবা সেসব পাত্তা দিত না। তবে একদিন বাবা আমাকে খুব মেরেছিল, কারণ আম্মা বাবাকে বলেছিল আমি নাকি পাড়ার ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াই। আহারে, তোমার কপালটা সত্যিই খারাপ। খুব মায়া হয় গো তোমার জন্য। তবে কি করবে বলো? দোয়া করো ভাবি। হ্যাঁ করব। আচ্ছা, তুমি এখন পড়াশোনা করো না? কলেজে ভর্তি হয়েছিলাম, তবে কলেজ যেতে দেয় না আম্মা। জানি না পড়াশোনাটা হবে কি না। শিলা কিছু বলবে তার আগে ওর শাশুড়ির ডাক পড়ে দ্রুত চলে যায় শিলা। দীর্ঘশ্বাস ফেলে সীমাত বাসন ধুয়ে নিয়ে যায় বাসাতে। বিলকিস আবারও চিৎকার করে ওঠে, গালিগালাজ করে। কোন নাগর সাথে কুকম করতে গেছে ঘাটে? এত টাইম লাগে এই কয়টা বাসন পরিষ্কার করতে, হারামজাদি। দুঃখিত আম্মা। বান্দির বাচ্চা, আগে পেছনের উঠান পরিষ্কার কর। আর শোন, বিনির মাথায় তেল দিয়ে দিবি। কিন্তু আম্মা, বিনি তো তেল দিতে চায় না। তোর এত ভাবা লাগবো না, আমি যা বলছি তাই কর। আচ্ছা। ক্লান্ত দেহ নিয়ে ঘরে যায় সীমাত। বাসন রেখে দিয়ে ঝাড়ু নিয়ে যায় পেছনের উঠানে। বিশাল বড় বাগান ওদের, নানান ফলের গাছ। বেশ মোটা টাকা আসে প্রতি বছর। তবে এর এক অংশ সীমাতকে দেয় না বিলকিস। অর্ধেক টাকা রেখে দেয় বিনির জন্য, আর অর্ধেক টাকা দিয়ে নিজেদের জন্য এটা ওটা কিনে আনে। কখনো সীমাতকে কিছু দেয় না।
পুরনো নোংরা কাপড় জুটে সীমাতের কপালে। আগে অবশ্য এমন হতো না, তবে 5 বছর ধরে এমন হয়ে চলছে। কারণ সীমাতের বাবা নাসিম আহমেদ সদরে কাজ করতেন তখন। তবে 1 বছর আগে কারখানায় ভয়াবহ আগুন লেগে মারা যান তিনি। সেখান থেকে মাসিক ভাতা দেওয়া হয়, যা দিয়ে সংসার চলে। তাছাড়া গ্রামের জমি আর দোকানের টাকা সম্পূর্ণ জমা হয় বিনির জন্য। বাগানে একপাশে কয়েকটা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছে সীমাত। বহুদিন হলো যত্ন নেওয়া হয় না। অযত্নে বেড়ে ওঠা গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটিয়েছে। বেশ ভালো লাগে সীমাতের। গাছে ফুলের হাত বুলায়, ঝুঁকে ফুলের গন্ধ নেয়। ওঠার সময় চোখে পড়ে আম গাছের আড়ালে বিনিকে। গ্রামের মাতাল ছেলে মনসুরের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। সীমাতের আত্মা কেঁপে ওঠে। মিনি একই ভুল করে চলছে, মেয়েটার কোনো বিপদ হবে না তো? এই আশঙ্কায় বুক কেঁপে ওঠে ওর। এদিকে যায় সেদিকে যায়, সীমাতকে দেখে ঝটকা খায় বিনি। মনসুর থেকে কয়েক দূর সরে যায়। হঠাৎ হঠাৎ সীমাতের মাথায় যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে। সীমাতকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে কাজ করছিলিস? তুই এখানে কি করছিস? দেখ ভিনি, মনসুর ভাই মানুষটা ঠিকঠাক নয়, চলে আয়। কি বলতে চাচ্ছিস তুই? এই যে তুই মনসুর ভাইয়ের চালে পা দিয়েছিস, এটা ভুল। চল বাসায় যাবি। বিনি বুঝতে পারে সীমার সবটা দেখে ফেলছে। বিলকিসকে জানালে সর্বনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ বুদ্ধি বের করে বিনি চিৎকার করে বলে, মা, ও মা, দেখে যাও এখানে। কি করছিসটা কি বিনি? আম্মা এসব দেখলে বকবে তোকে। চুপ কর, চুপ। পাড়ার ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ানো হচ্ছে, আজকে তোর খবর আছে। বিনির কথায় অবাক হয়ে যায় সীমাত। মিথ্যে বলছে বিনি। সীমাত বলে, কী সব বলে যাচ্ছিস তুই? এটা যে মনসুর ভাইয়ের সাথে ঝোপের আড়ালে নষ্টামি করছিলিস তুই, আর আমি সচক্ষে দেখেছি। বিনি চুপ কর। ওমা, ওমা, দেখে যাও আদরের দুলালি কি করছে। বিনির চিৎকারে চলে আসে বিলকিস। সীমাত বলে, বিনি মিথ্যে বলছিস কেন? মা দেখো, ওই দুলালি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছে। আমি দেখে ফেলতে বলে আম্মাকে কিছু বলবি না। আমি তোমাকে দেখেছি, তাই এখন বলেছে আমি নাকি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিলাম। মিথ্যে বলছিস কেন বিনি? আশেপাশে চোখ বুলিয়ে ঝাড়ু দেখতে পায় বিলকিস। সীমাতের শরীরে ঝাড়ুর আঘাত পড়তে সীমা চিৎকার করে ওঠে। জ্বরের শরীরে তার উপর একটু আগে ফোস্কার পড়া হাতের ব্যথা, সব মিলিয়ে অসহনীয় যন্ত্রণা। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে মারে সীমাতকে। মনসুর মদ খাইয়ে শরীর ঢুলে। বিনি ইশারা করে চলে যেতেই বলে। মনসুর চলে যায়। বিনি ব্যঙ্গ করে হাসে। মায়ের সাথে সেও সীমাতকে আঘাত করে। সীমাত বুঝতে পারে এ জীবনে অপেক্ষার প্রহর শেষ হবার নাই। মরণ বুঝে আজ ঘনিয়ে এলো। সীমাত খুব করে চাচ্ছে আজ তার মৃত্যু হোক। এ যন্ত্রণা না সে আর নিতে পারছে। চোখ দুটো বন্ধ হয়ে আসে। মুহূর্তে জ্ঞান হারিয়ে তলিয়ে যায় সীমাত। সীমাতের সমস্ত শরীর জুড়ে ব্যথা। সে বিছানা থেকে উঠতে পারছে না। এদিকে বিলকিস রেগে রণমূর্তি হয়েছে। হাজারখানি যন্ত্রণা নিয়ে উঠে পড়ে মেয়েটা ধীরে ধীরে কাজ করতে লাগলো। বিনি ঘরে বসে ফোন চাপছে। কিছুদিন পূর্বে তাকে ফোন কিনে দেওয়া আছে। ঘর পরিষ্কার করছি, পা সরালো না। কলপার থেকে পানি এনে ঘর মুছতে লাগলো সীমাত। জ্বরের শরীর, পানি যেন নরক যন্ত্রণা। গতদিন মার খেয়ে অজ্ঞান হারিয়েছিল, তারপর তাকে পানি দিয়ে জাগানো হয়েছে। বিলকিসের মনে হয় তখন একটু মায়া জেগেছিল, তাই সেদিন কোনো কাজ করতে দেয়নি। অথচ আজই মুক্তি নেই। সে ধীর স্থিরভাবে জায়গাটা পরিষ্কার করে ফেলল। তবে পুনরায় বিনি বাদাম খোসা ফেলল। ভেজা মেঝেতে মিশে রইল তা। বিলকিস তখন রান্না শেষ করে ঘরে এসেছে। সীমাত কাজ শেষ করে গোসল করতে যাচ্ছিল। হারামজাদি কই গেছে? গোসলে গেছে মা, নবাবজাদি না। বিলকিসের দু চোখে আগুন। সীমাত গোসল শেষ করে সবে বেরোছে। তার কান ধরে টেনে আনলেন বিলকিস। কী করতেছিস তুই? একটা কাজও ঠিক মতো করতে পারিস না? সীমাত কিছু বলল না। তার শরীরের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে, তাই ব্যথাটা একটু বেশি অনুভব হচ্ছে। আমার লাগছে, লাগার জন্যই তো দিছি। ঘর পরিষ্কার করতে বলেছিলাম, করছি তো। তাহলে মেজে ভরা বাদামের খোসা কেন? বিনি ফেলেছে, আমি তো পরিষ্কার করে গেছিলাম। বিনি রুম থেকে তেড়ে এলো। তার দু চোখে আগুন। মিথ্যে বলতেছিস কেন? মামা জানো ও ইচ্ছে করে এমন করছে। আমি। বিনি একটা ধমক দিয়ে বলল, চুপ কর তুই। মাকে সত্যিটা বলতে হবে। মা জানো, ও আমার রুমে গিয়ে দেখে আমি ফোন চাপতেছি। তখন থেকে কেমন করে তাকাচ্ছিল। তারপর ফোনটা হাতে নিয়ে বলল, এটা ওকে দিয়ে দে। আমি দিব না বলতেই তাই বলেছে আমার রুম পরিষ্কার করবে না। সবটা শুনে বিলকিস চোখ মুখ কুঁচকে ফেলল। সীমাত হতভম্ব। সে নিজের হয়ে সাফাই গেবে, সেও উপায় নেই। বিলকিস মরা কান্না জুড়ে দিল। এতটুকু সহ্য হয় নাই তোর? তোর বাপে মরছে পর থেকে কত কষ্ট করে সংসার চালাই, আর ওরে ফোন কিনে দিছি দেখে এরকম করতেছস? এই জন্য বলে পরের মেয়ে পরে হয়।
পেটের মেয়ে হতে পারে না কখনো। আরও কিছু কথা বলে চলে গেল বিলকিস। সীমার দুঃখ পেল। বিনি সবসময় মিথ্যে বলে, আর বিলকিস তা বিশ্বাস করে। রাতে বিছানায় শুয়ে শুয়ে সীমাত ভাবছিল কি করে কলেজে যাবে। পরীক্ষা সামনে, অথচ তার কোনো বই কেনা হয়নি। ক্লাস তো দূরের কথা, সে একবারও ভাবলো কলেজের সিনিয়রদের পুরনো বইগুলো সংগ্রহ করবে। তবে সেটার জন্য তো কলেজে যেতে হবে। সারা রাত নির্ঘুম কাটলো। পড়াশোনার প্রতি ভালো লাগাটা বুঝি ভালোই লাগা থেকে যাবে। বিলকিস কি তাকে পড়তে দিবে? জ্বর কমেছে বিদায় সকাল সকাল উঠে পড়ল সীমাত। তার দৈনিক কাজগুলো সেরে ফেলল, যাতে বিলকিস তাকে কলেজে বাহানা নিয়ে কলেজ যেতে নিষেধ না করতে পারে। 10টার দিকে কলেজে পৌঁছলো সে। মেধাবী ছাত্রী হয়, কলেজে সামান্য যে খরচ সেটাও দিতে হবে না তাকে। তবে বই তো কিনে দিবে না কেউ। সে ঘুরে ঘুরে সিনিয়রদের সাথে যোগাযোগ করলো। একটা মেয়ে তাকে পুরনো বই দিবে জানালো। সীমার চোখে জল চলে আসলো। সে মেয়েটির সঙ্গে চলছিল। অমন সময় একটা গাড়ি পাশ দিয়ে চলে গেল। গতরাতে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে পানি জমেছে। সেটা লাগলো সীমাতের গায়ে। তার জামাটা নষ্ট হয়ে গেল। এখন খুব খারাপ লাগা কাজ করছে। কিছু সময় যেতে একটা ছেলে বের হয়ে গেল। সরি, আপনার জামাটা নষ্ট। সীমাত কিছু বলল না। ছেলেটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার জামাটা পরিষ্কার করে নিয়েন, এটা রাখুন। 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল ছেলেটা। সীমাত অবাক হয়ে তাকিয়ে, সে কি টাকা চেয়েছে? মেয়েটি তাকে পুনরায় বই এনে দিল। তবে সমস্যা হচ্ছে এত বই নিয়ে যাওয়া সম্ভব না। হাতে তো টাকা নেই, তাই ভ্যানও নিতে পারছে না। তখনই মনে পড়লো ছেলেটা দিয়ে যাওয়া 500 টাকা, কিন্তু সেই টাকাটা ফেরত দিবে ভেবেছিল। তারপর মনে হলো এখন বইগুলো নিয়ে যাওয়া দরকার। টাকার কথা পরে ভাবা যাবে। এই ছেলের সাথে কখনো না কখনো দেখা হবে, এখন নিশ্চয়তা নেই। ভ্যান নিয়ে বাড়ি প্রবেশ করতে বিনি বলে উঠল, মামা, ওমা দেখে যাও। বিলকিস তড়িঘড়ি করে বের হয়ে এলো। ভ্যানসহ সীমাতকে দেখে উনি অবাক হলেন। বই কেনার টাকা পেলি কোথায়? বইগুলো নামিয়ে দেওয়ার পর ভ্যান ভাড়া মিটিয়ে দিল সীমাত। 500 টাকার নোট দেখে আরও বেশি অবাক হলেন বিলকিস। তিনি ভাবলেন সীমাত বুঝি না বলে টাকা পেয়েছে, তাই রাগান্বিত হয়ে বললেন, চুরি করছিস? সীমাত কিছু বলবে, তারপরকে বিনি বলল, এত বই কিনে এনেছে, চুরি না করলে টাকা পাবে কোথায়? বিলকিস আরও রেগে গেলেন। চট করে চর বসিয়ে দিলেন। সীমাতের কান্না পেল। সে গালে হাত বুলে বলল, চুরি করিনি আম্মা, এক পুরনো আপুর বই এগুলো। বিলকিস এবার ভালো করে তাকালেন। সত্যি পুরনো বই। তবে বিনি ছাড়ল না। 500 টাকা পেলি কোথায় তুই? নিশ্চয়ই চুরি করছিস। সীমাত এই প্রশ্নের জবাব দিতে পারলেন না। বিলকিস টাকা পয়সা গুনে রাখে, তাই তিনি বিশ্বাস করেন সীমিত টাকা চুরি করছে। অথচ সীমাত বলছে সে নেয়নি। তবে কোথায় পেল সেটা বলতে পারছে না। বিনি ওর খুচরো টাকাটা ছিনিয়ে নিয়ে গেল। সীমাতের দুঃখ হলো। এই দুনিয়ার সৎমা আর বোন এমন কেন হয়? এরা কেন আপন হয় না? সেদিন খুব কান্না করলো সীমাত। তার খুব খারাপ লাগছে। বিদ্যুৎ চলে যাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে আনলো। সেই আলোতে ওর মুখটা কেমন শুকনো দেখায়। হলুদ আলোয় শুকনো মুখটা দেখা যাচ্ছে। আয়না থেকে নজর সারালো সে। তারপর বই নিয়ে বসলো। শেষ রাতে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ভেসে গেল চারপাশে। এক রাতের বৃষ্টিতে বড় বড় রাস্তায় পানি জমেছে। সীমাত মাছ ধরতে ভালোবাসে, আর এই পানিতে মাছ পাওয়া যায় খুব। সে বিলকিসকে বলে মাছ ধরতে গেল। বড় রাস্তায় এসে দেখলো কৃষ্ণচূড়া গাছ থেকে পানিতে ফুল পড়ে বিছিয়ে আছে। তার মন ভালো হয়ে গেল। সে ফুল কুড়িয়ে নিয়ে মাথায় দিল। তারপর পানিতে তাকালো। নিজেকে দেখতে আজ ভালো লাগছে। যখন সে মাছ ধরার জন্য ঝাঁকি জাল ঠেলবে, তখনই দেখতে পেল সেদিনের নীল গাড়িটা। রাস্তায় পানি উঠেছে দেখে গাড়িটা থেমে গেল। তারপর দুজন যুবক বেরিয়ে এলো। এরা তো গ্রামের নয়, তা বেশ বোঝা যাচ্ছে। সীমা চোখ সরিয়ে নিল। টাকাটা ফেরত দিতে চেয়েছিল সে। লোকটার সাথে দেখা হলো, তবে টাকাটা ফেরত দেওয়ার মতো টাকা তার কাছে নেই। এক্সকিউজ মি। সীমা শুনিয়েও না শোনার মতো করে রইল। ছেলেটা পুনরায় বলল, মিস শুনছেন? আপনি এখানে কি করছেন? সীমার না দেখলে বলল, মাছ ধরছি। ছেলেটা মুখ দিয়ে বলল, ওয়াও শব্দ উচ্চারণ করলো। একটু শুনবেন? সীমাত কথা বলল না। ছেলেটার সাথে থাকা অন্য ছেলেটা বলল, রোহান, এখানে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। সে কথা বলতে আগ্রহ নেই। রোহান এসে বলল, ব্রো ওয়েট, মিস এদিকে একটু আসবেন? সীমাত উঠল না। এবার ইয়াস রাগান্বিত বোধ করছে। কথা তো বলছই না, দেখছিস না? দাঁড়াও না। থাক তুই, আমি যাচ্ছি। ইয়াস চলে গেল। রেহান একটু এগিয়ে এসে বলল, মিস একটু সাহায্যের প্রয়োজন। সীমাত এবার বলল, বলেন। বড় মসজিদে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? সীমাত রাস্তা বলে দিল। রোহান হেসে থ্যাঙ্কস বলতে গিয়ে থেমে গেল। একটু মনে করে বলল, আপনি কি সেদিনের মেয়েটা? সীমাত হৃদয় ধক করে উঠল। রোহান একটু এগিয়ে এসে বলল, আপনি তো সে। এবার খুব অপ্রস্তুত বোধ করলো সীমাত। রোহান হয়তো আরও কিছু বলবো, তবে গাড়ির হর্ন বেজে ওঠায় সে বলল, যাই হোক, বলার জন্য
তেমন কোনো মাছ পেল না, কিছু চুনোপুঁটি আর দুটো কই মাছ রেখে সে গোসল করে নিল। গোসল শেষ করে খেতে বসার সময় দেখলো কই মাছ দুটো বিলকিস আর বিনি প্লেটে ঠাঁই পেয়েছে। ওর খুব মায়া লাগলো, মাছ খাওয়ার জন্য না, বরং নিজের প্রতি হওয়া অবিচারের জন্য। নিজের মা হলে নিশ্চয়ই এমনটা করতে হতো না। চুনোপুঁটি দিয়ে ভাত খেলো সীমাত, তারপর বারান্দায় বসলো। এখন কিছুটা রোদ উঠছে, চুলগুলো মেলে দিয়ে বসলো সে। বিলকিস হাতের কাজ শেষ করে গোসল করে এসছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সীমাত একটা আয়তো, সীমাত উঠে গেল। বিলকিস খাটে আদাশোয়া হয়ে বসেছে, মাথায় মালিশ করে দিত। বিলকিসের কথা মতো মালিশ করতে লাগলো সীমাত। অন্যদিকে বিনি কানের সামনে গান বাজাচ্ছে। অন্য ঘরে যা। বিনি বিরোধ করে বললো, নেটওয়ার্ক পাওয়া যায় না, তুমি অন্য ঘরে যাও। বিলকিস চোখ মুখ কুঁচকে ফেললো। মেয়েটা খুব বেড়েছে, ইচ্ছে করছে ঠাস করে দুটো চড় লাগাতে। তবে মাথা যন্ত্রণা করছে বিদায় তিনি ঝামেলা করলেন না। এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন। তখন আজরের আজান পড়ছে। খানিক আগে মেঘ উঠে বৃষ্টি নেমেছিল, তাই আকাশটা কেমন পরিষ্কার দেখায়। দু চোখ মেলে দিয়ে দৃশ্য দেখে নিল সীমাত। উঠোনে তার লাগানো জবা ফুল লাগা, লাল লাল জবা ফুল ফুটছে, ভারী মিষ্টি দেখতে লাগছে। সীমাতের লাল রং খুব প্রিয়, ওর খুব শখ একটা লাল শাড়ি পরা। পাশের বাসায় শিলাভাবি লাল শাড়ি আছে, বিয়ের দিন পরেছিল, কি সুন্দর সেটা। সীমাতের চোখে এখনও ভাসে। ওর খুব ইচ্ছে করে একটা লাল শাড়ি হবে। সন্ধ্যায় পড়তে বসলো সীমাত। পাশের ঘর থেকে আওয়াজ আসছে, বিলকিস মেয়েকে খুব বকাবকি করছে। সে মাধ্যমিক ফেল করছে। এদিকে সীমাত কলেজে পড়েছে, বই কেনার টাকা নেই দেখে পুরনো বই নিয়ে এসছে। বকা খাওয়া বিনির খুব রাগ হলো। সে রাতের আধারে সীমাতের সমস্ত বই ছিঁড়ে ফেলল। সকালে ঘুম থেকে উঠে এই কাণ্ড দেখে সীমাতের দু চোখ ভেসে গেল। সে কাঁদতে লাগলো অনবরত, ছেঁড়া বইগুলো বুকে নিয়ে নিল। বিলকিস অবশ্য খারাপ লাগছিল। তিনি বললেন, ওঠ, কান্না করে লাভ নেই, ভালো করে রাখবি না, ঘরে ইঁদুরের অভাব নেই। সীমাত খুব বুঝতে পারে এটা ইঁদুর কাটা নেই, তবে অভিযোগের উপায় নেই। সেদিন সকালটা কান্না করে কাটল সে। তবে দুপুর হতে মায়ের কাজে সাহায্য করতে হলো। বিনি টই টই করে ঘুরছে, মনসুরের সাথে দেখা করতে হবে। লোকটা খুব পয়সা, মদের ব্যবসা। দুপুরে ভাত খেলো না সীমাত, শুয়ে রইল। তার ভালো লাগছে না। বিলকিস তাকে ডাকলো না, তবে বিনিকে খুঁজে পাচ্ছে না সে। মেয়েটা এখানে সেখানে ঘুরে বেড়ায়, লোকজন আজে বাজে কথা বলে প্রায়, তবে বিলকিস পাত্তা দেয় না। কিন্তু মনের ভেতর যে সন্দেহ আছে সেটাও ঠিক। তিনি মেয়েকে খুঁজতে বের হলেন, আশেপাশে খুঁজেও পেলেন না। সন্ধ্যার দিকে ফিরল বিনি, হাতে জিনিসপত্র। তিনি চোখ রাগালেন, এসব কই থেকে আনছিস? দোকান থেকে। টাকা পেলি কোথায়? চুরি করছিস? ভেঙচি কাটল বিনি। বিলকিস মেয়েকে টেনে ধরলেন, কথা বল, টাকা চুরি করছিস? হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল বিনি। কেকের প্যাকেট খুলে বলো, সবসময় চুরির কথা কেন বলো? আমি কি সীমাত? বিলকিস এতে চুপ রইলেন না। প্রায় টাকা পয়সা নেয় বিনি, সেটা জানে, তবে মেয়েকে চড়থাপ্পড় দিতেও পারে না। আজ খুব রাগ হলো। এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কায় আছেন। পড়াশুনো করছেন না, টাকা পয়সা জমানোরও অভ্যাস নেই। রাগে দুটো চোর মেরে বসলেন। বিনি কাঁদতে লাগলেন। সীমাত বেরিয়ে এলেন, তার মাথায় ঘোমটা টানা। আম্মা আর মেরো না। বিনি রাগে রিরি করতে করতে ঘরে চলে গেলেন। বিলকিসের চোখে দাবানল। তিনি বুঝতে পারেন না এই মেয়েটা নিয়ে কী করবেন। সীমাত পুরোনায় ঘরে এসে বসলো। আর কিছু ভালো লাগছে না। এই বইগুলো হারিয়ে ফেলায় পড়াশোনার ব্যাপারে কিছু ভাবতেও পারছে না। হয়তো এখানেই লেখাপড়াটা সমাপ্তি দিতে হবে। পরদিন পুরনো বইয়ের খোঁজে বের হলো সীমাত। অন্য মনস্কভাবে এদিকে সেদিক চলছিল। গাড়ির হর্ন শুনতে পায়নি। যখন শুনেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে। সে ভয় পেয়ে লাফিয়ে সরতে গিয়ে উল্টো পড়ে গেল। নীল গাড়ি থেকে দুটো পুরুষ বের হয়ে গেল, একজন নিয়াজ, অন্যজন রোহান। আরে, কথা শুনতে পান নাকি? রোহান মেয়েটার কাছে এসে দেখলো ইয়াস চোখ মুখ গরম হয়ে আছে আর মেজাজ সামান্য কারণে চটে গেছে। উঠুন, হাত বাড়িয়ে দিল রেহান। তবে সীমাত একাই উঠে এলো। মেয়েটির মুখশ্রী নজরে এলে রোহান মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, তোমার সাথে আবার দেখালো, লাগেনি তো? সীমাত হু না করে বলেছিল। রেহান নিজ থেকেই দেখালো হাতটা কেটে গেছে, সেখান থেকে রক্ত ঝরছে। ছেলেটা হয়তো কিছুটা গায়ে পড়া, তাই অনুমতি না নিয়ে হাত স্পর্শ করলো। ইস, অনেকটা কেটে গেছে, ট্রিটমেন্ট দরকার। সীমাত বিরোধ করে বলল, না, দরকার নেই, আমি বাসায় যাচ্ছি। এটা বললে হয় নাকি? ব্রো, গাড়িতে কিছু আছে? আনা হয়নি, আমি ঠিক আছি, আপনাকে ধন্যবাদ। সীমাত পুরোনায় বিরোধ করলো। রেহান পুরোনায় জোর করতে লাগলো। এদের কাণ্ড সব দেখে বিরক্ত হলো ইয়াস। এক পর্যায়ে রাজি হলো সীমাত। ইয়াস দূর থেকে বলল, সামনে ফার্মেসি আছে? প্রশ্ন সীমাতকে করা হয়েছে, তবে সীমাত কিছু বুঝলো না। রেহান বলল, সামনে ফার্মেসি আছে। তারপর ওরা হেঁটে ফার্মেসির কাছে এলো। ব্যান্ডেজ করানো হলো। তুলে দিয়ে ক্ষতটা পরিষ্কার করার সময় ভীষণ জ্বলছিল। সীমার দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। ইয়েস ব্যথা কমানোর ওষুধ নিয়ে বলে, এটা খেলেই হয়ে যাবে। সীমাতে কেমন যেন লাগছে। এই পুরুষটাকে তার ভয় হয়।
কেমন যেন গম্ভীর স্বরে কথা বলে। অন্য পুরুষটি কতটা ভিন্ন। বেরিয়ে এসে সীমাতকে বলল, সেদিনের টাকা ফেরত দিতে চেয়েছিলেন, তবে আপনি চলে গিয়েছিলেন, আমার কাছে এখন নেই। রিয়ান হেসে উঠল। ওর হাসি খুবই সুন্দর। আজ একটু দূরে দাঁড়ানো, এই পরিবেশটা তার পছন্দ নয়। টাকা ফেরতের জন্য তো দেইনি, তোমার জামাটা নোংরা হয়েছিল, আহামরি কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, সেসব রাখো, ওষুধগুলো মনে করে খেও। জি ধন্যবাদ। মেয়েটার সাথে অতিরিক্ত কথা বলছে রেহান। ইয়েজ একটু কঠিন স্বরে বলল, রেহান লেট হচ্ছে। সে এতটুকু কথা শেষ করে ওদের কথা সীমাত বাড়ি ফিরে দেখলো বিনি বারান্দায় শুয়ে ফোন চিপছে আর মিষ্টি মিষ্টি হাসছে। সে সেদিকে তাকালো না, ঘরে এসে বসে রইল। মাথায় যন্ত্রণা হচ্ছে। বইগুলো হয়তো আর পাওয়া যাবে না। টাকা ছাড়া কেউ আর পুরনো বই দিতেও চায় না, অথচ তার কাছে সামান্য টাকা নেই। অনেক খুঁজে পুনরায় বই এনেছে সীমাত, তবে এবার বই আনতে তার ভীষণ রকমের কষ্ট হয়েছে। পাশের গ্রাম কলেজে থাকায় সেখানে হেঁটে চলাফেরা করছে, তবে এতগুলো বই নিয়ে আসাটা খুব কষ্টের। সে হাঁপিয়ে গেছে। তাকে পানি দেওয়ার মতো কেউ নেই, অথচ বিনি পাশেই বসে আছে। নিচ থেকে উঠে পানি আনলো সীমাত। বিনি ইদানিং ওকে আরও দেখতে পায় না। নিজের ঘরে বইগুলো রেখে কাগজ লেগে পড়ল সীমাত। বিকেলে পাশের পাড়ায় যাবে, সেখানে ওর বান্ধবী এসে, ওর থেকে নোটস নিতে হবে। কত কিছু পড়িয়েছে কলেজে, এসব নতুন জিনিস না বুঝে কি পড়া যায়? তবুও কিছু দরকার নেই। সেবার কাজ করছিল, অমন সময় পাশের বাসার ভাবি শিলা এলো, হাতে মিষ্টি। চাচি মিষ্টিটা রাখেন। বিলকিস মিষ্টি নিতে নিতে বললেন, কিসের মিষ্টি গো? ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তার ছেলে কি করে? শহরে চাকরি করে। ও ভালোই। শিলা বেশি কিছু বলল না, সীমাতের কাছে এলো। সীমাত তখন সবজি কাটছে। বই পেয়েছো? হ্যাঁ ভাবি। বিনি ভীষণ মনোযোগ দিয়ে ফোন চালাচ্ছে। শিলা আঁচল থেকে 1,000 টাকা বের করে বলে, এটা রাখো। ছিছি, আমি এটা রাখতে পারবো না ভাবি। রাখো, কাজে লাগবে। না ভাবি। আরে রাখো না বোন। সীমাত কিছুতেই রাখবে না। শিলা দীর্ঘশ্বাস ফেলল। এটা রাখতেই পারতে সীমাত। সীমাতের খুব লজ্জা লাগছে। ও নত হয়ে পড়ল। প্রয়োজন পড়লে তোমার কাছে যাবো হবে, এখন রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। শিলা কিছু সময় বসে থেকে চলে গেল। সীমাত সবজি কেটে বিলকিসের কাছে দিয়ে আসলো, তারপর উঠোনে ঝাড়ু দিতে লাগলো। মিনি কলা খেয়ে খোসা এদিকে ফেললো, যা লাগলো সীমাতের শরীরে। সীমাত পেছনে ফিরে বলে, এভাবে না ফেলে কাছে এসে তো ফেলা যায় বিনি। মিনি ভেঙচি কাটলো। সীমাত কিছু বলল না। এই মেয়েটাকে কিছু বলে লাভ নেই। ভাত রান্না শেষ হয়েছে। বিনির খুব খিদে পেয়েছে। সে 2 চমবার চেঁচামেচি করলো, এত খাই খাই না করে কাজে হাত লাগা। আমি কেন কাজ করব? কাজ করলে আমার হাত নষ্ট হবে না? বিরক্ত হলো বিলকিস। দ্রুত রান্না চাপিয়ে বলল, সীমাত মরিচ গেছে তো দেখ তো মরিচ হয়েছে কিনা, আর বাগান থেকে কিছু ফল নিয়ে আয়। সীমাত ঝাড়ু রেখে মরিচ এনে দিল। তারপর লাঠি আর বালতি নিয়ে গেল বাগানে। বিশাল বাগানের রকমারি ফল রয়েছে। কোনো কালেই ফল কিনতে হয় না ওদের। বিনি ওর পিছন পিছন এলো। সীমাত এক পলক তাকিয়ে বলল, তুই এখানে এলি কেন? আসতে পারি না? বাগান কি তোর একার? একদিকে বাগান ওর একারই। বিনি তো ওর বাবার সন্তান নয়। তবুও কিছু বলল না। বিনি একটা পেয়ারা নিয়ে খেতে লাগলো। সীমাত বিভিন্ন ফল পেড়ে খাচ্ছে। সীমাত পুরো সময় ওর পিছন পিছন ঘুরল। এক পর্যায়ে সীমাত বিরক্ত হলো। কি? বিনি কিছু বলল না। সীমাত ফলগুলো তুলে নিয়ে চলে যাবে এমন সময় বিনি বলল, মা কাল নানা বাড়ি যাবে, তুইও যাবি। আমি কেন যাব? যাবি না কেন? সীমাত কিছু বলল না। বিনি ওর বাহু টেনে ধরল, বল কেন যাবি না? তারা আমায় পছন্দ করে না। শোন, তুই যাবি না? আমি যাব না। তুই যাবি, যেতে হবে। বিনির কথা অবাক হলো সীমাত। হুট করে এই মেয়ে এমন কেন বলছে? কি হলো? বল যাবি। তুই জোর করছিস কেন? বিনি তৎক্ষণাৎ উত্তর দিল না। একটু ভেবে বলল, যাবি মনে যাবি, অত কিছু বুঝি না। আমি যাব না, তুই যা। আহ, তুই বুঝতেছিস না, মা অত রাস্তা একা যাবে, ভয় হবে না? বিনি নানা বাড়ির পথটা কম নেয়, আসলে ভয়ের বিষয়। বিনি এবার বললেন, তুই মাকে বলবি সাথে যেতে চাস? আম্মা বকা দিবে? দিবে না, উল্টে খুশি হবে। সীমাত কিছু একটা ভাবলো, তারপর বলল, তুই একা থাকবি তো? তোর ভয় করে না? সেটা ব্যাপার না, তুই যাচ্ছিস তাহলে। সীমাত কিছু বলল না। বিনি চলে গেল। ওর দিকে তাকিয়ে থাকলো সীমাত, অথচ ওর মস্তিষ্কে কিছুই যাচ্ছে না। হুট করে এত ভালো কেন হচ্ছে বিনি? রাত জেগে পড়াশোনা করলো সীমাত, তাই রাতের খাবার লেট করে খেলো। বিনি মায়ের সাথে ঘুমায়, তবে মা রাতে লাইট দেখতে পায় না, তাই তাদের মাঝে কলহ লেগে যায়। রাগে গজগজ করতে করতে সীমাতের ঘরে এলো বিনি। সীমাত বই পড়ছে, কানের সামনে এসে ফোন চালাচ্ছে। সীমাত প্রচণ্ড বিরক্ত লাগছে, তবে কিছুই বললে বিনি ফুঁসে আসবে। সাউন্ড কমা। বিনি আগুন চোখে তাকালো। সীমাত বলল, সাউন্ড একটু কম করো। কেন? জ্বলে যাচ্ছে তোর? আশ্চর্য সীমাত, আমি শুধু সাউন্ড কম করতে বলছি। এসব ফালতু কথা আমি বুঝি না মনে করছিস? পাশের ঘর থেকে বিলকিস হুঙ্কার দিয়ে বলল,
কী হয়েছে তোদের? ঘুমাতেও পারবো না আমি? সীমাত দমে গেল। বিনি ভেঙচি কেটে ফোন চালাতে লাগলো। সীমাত উপায় না পেয়ে কানে তুলো দিয়ে বসলো। পরদিন ভোরে উঠে নাস্তা বানালো বিলকিস। সাহায্যের জন্য সীমাতকে উঠতে হলো। অনেকদিন না অন্যদিকে নাক ডেকে ঘুমাচ্ছে বিনি। তাকে ডাকা হলো না। সকাল সকাল ঘেউ ঘেউ করতেছিস কেন? আম্মা ডাকে নাস্তা করার জন্য। মিনি চোখ মুছে মুছে হাই তুলল। ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে। সে হুট করে তাড়াহুড়ো করে বলল, মা কখন যাবে? বিনির এত উল্লাস দেখে সীমার একটু বিস্মিত বোধ হলো। সে ঘর গুছাতে গুছাতে বলল, 8টার আগে বেরোবে। ও আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু যাবি। বিনির উল্লাসের কারণ পাচ্ছে না সীমার, তবে হুট করে ভয় লাগলো তার বইগুলো যদি ফেলে দেয়। তাই সে বিনির কাছে এলো। বিনি বোন আমার, বইগুলোর কিছু করবি না প্লিজ। প্রথমে বিনি বিরক্ত হলো, ক্রমে হেসে বলল, আরে না, কি করব? টেনশন করিস না, যা, মাকে দেখে শুনে নিয়ে যাবি। নাস্তা খাওয়া শেষ হলে বাসন ধুতে নদীর পাড়ে এলো সীমাত। সেখানেই দেখলো শিলা ভাবি। কী গো সীমাত, এত সকালে আজ? নানা বাড়ি যাবো ভাবি। নানা বাড়ি? আম্মার বাবার বাড়ি। ও তাই বলো? আমি তো চমকে উঠছিলাম। কথায় কথায় সীমাত বলল, ভাবি বেনারসি শাড়ির দাম কেমন হয়? কেন, কিনবে নাকি? এ কথা বলে শিলা নিজের মতো খারাপ করে ফেললো। সীমাত বলল, তেমন না, আসলে শাড়িগুলো সুন্দর, এক একটা এক এক রকমের প্রাইস। 4,000ও পাওয়া যায়। আচ্ছা, 4,000 শব্দটা অনেক বিশাল সীমাতের নিকট। সে শাড়ির কথা মাথায় ফেলে দিয়ে বাসন নিয়ে বাড়ি ফিরল। বিনি আজ কাজে লেগেছে মায়ের সাথে গোছানোর সাহায্যে। সীমাত পুরো অবাক হলো। বাসন রেখে এসে নিজের ঘরে এলো। সেখানে এলো ভালো জামা নেই। অনেক খুঁজে পেল না। আশ্চর্য হলো সত্য, বিনি তার নিজের একটা জামা এনে দিল। সীমাত পুরোই বিস্মিত। তুই সত্যি দিলি? হ্যাঁ, পরেটা এমনিতে আমার ভালো লাগে না। জামাটা দামি আর সুন্দর। সীমাত ভাবলো হয়তো লাগে না বলেই দিল। সে জামাটা পরেই তৈরি হলো। আর চোখে কাজল দিল, তারপর হালকা করে ঠোঁটে লিপস্টিক। এইটুকুতে খুব সুন্দর লাগছে। বিলকিসও তৈরি হয়ে গেছেন। যাওয়ার পূর্বে তিনি মেয়েকে বারবার করে বলছেন, সাবধানে থাকবি, আর ভয় পাবি না। বিনি যেন তাড়াহুড়ো করে বিদায় দিয়ে দিল ওদের। বাড়ির চৌকাঠ পেরানোর সময় সীমাত একবার ফিরে চাইল। দেখতে পেল খুশিতে চিকচিক করছে বিনির মুখ, অথচ এর রহস্য সীমাতের অজানা। বিনি দরজা খুলে দিয়ে বলল, এত দেরি করলে কেন? মনসুর ভাই, বিকাল তো হয়ে গেল। মনসুর দাঁত কেলে হাসলো। তারপর পকেট থেকে একটা জিনিস বের করে বলল, এটা আনতে গেছিলাম, শাল্লার আশেপাশে কোথাও নেই। বিনির সমস্ত শরীর রিরি করে উঠল। মনসুর পুনরায় দাঁত কেলিয়ে বলল, মনসুর কাঁচা কাম করে না। বিনির ভয় হচ্ছে মনসুর মদ গিলে এসেছে। তার শরীর থেকে প্রায় মদের গন্ধ ভেসে আসে। মনসুর আরাম করে বসলো। তারপর সিগারেট ধরলো। মনসুর ভাই, আমার ভয় আসছে। ভয়ের কিসে? প্রোটেকশন আনছি না। মিনির ভয় তবুও যাচ্ছে না, কিন্তু নগদ টাকার লোভও সামলাতে পারছে না। মনসুর হাত বার নাড়িয়ে কাছে রাখলো। এদিকে আয়, তোরে আগে দেখি। মিনি কাছে গিয়ে বসলো, তবে ওর নজর বারবার দরজার কাছে। বুকের ভেতর ভয় জমেছে। মনে হচ্ছে এখনই দরজায় আঘাত পড়বে। মনসুর বিনির মুখটা উঁচু করে ধরলো। ওর নজর ভালো না। মিনি হাতটা সরিয়ে বলল, আমি পারবো না মনসুর ভাই, আপনি চলে যান। মনসুর মেয়েটিকে টেনে ধরলো। তারপর বলল, ভয় পাইতেছিস কেন? জানি না এসব ঠিক হবে কিনা। ঠিক না হওয়ার কেসে? যাই হোক, আমার টাকা লাগবে না, আপনি চলে যান। চলে যাবো মানে? শালি, এতদিনে কম কিছু দিছি তোরে? মুখ খারাপ করতেছেন কেন? তোরে তো চুম্মা দিমু কোথাকার। মনসুর ভাই, আর একটা কথা বলবেন না। বললে কি করবি? লোক জড়ো করবো। তুই কি করবি? আমিই করতেছি। এরপর মনসুর হুঙ্কার দিয়ে উঠল। বিনি ভয় পেয়ে গেল। থামেন, কি করতেছেন এসব? তো আমি তো তামাশা দেখবো? বিনি কান্না পাচ্ছে। কি বিপদে পড়ল? টাকার লোভে পড়ে নিজের শরীর বিক্রি করার মতো নিকৃষ্ট কাজ করতে বসতে। এখন কী উপায়? মনসুর হুট করে ওকে চেপে ধরল। বাজেভাবে স্পর্শ করতে শুরু করলো। ছাড়েন, ছাড়েন বলতেছি। কোনো ছাড়াছাড়ি নেই, আজ তোরে ভোগ করে যাব আমি। মিনি কী করবে বুঝতে পারল না। মনসুর অনেক আগেই ওর ওড়না ফেলে দিয়েছে। মনসুর ভাই, বেশি হইতেছে কিন্তু, তুই লোক ডাক, আমি দেখতেছি। বিনি দুঃখের চোটে কান্না করে দিল। মনসুর থামছেই না। অমন সময় দরজায় নক পড়ল। বিনি, বিনি, দরজা খোল। দরজা দিচ্ছিস কেন? বিনি কী বলবে বুঝলো না। ওর মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, যা স্পষ্ট শুনতে পেল বিলকিস। উনি দরজায় আঘাত করছেন। বিনি, বিনি, এই বিনি, দরজা খোল। কী হয়েছে? বিনি মাত্রই হাতটা আলগা করতে পেরেছে। তারপর ছুটে এসে দরজা খুলে দিল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মাগো, মাগো। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বিলকিস। ওর হৃদয়ের গতি বেড়েছে। কী হয়েছে মা? এমন করতেছিস কেন? অমন করে ঘরের ভেতরে নজর এলো মনসুরকে। মেঝেতে পড়ে আছে ওড়না। বিলকিস রক্ত চোখে তাকালো। কুত্তার বাচ্চা তুই, এখানে আমার মেয়ে সর্বনাশ করতে এসেছিস? চিল্লানোর মধ্যে লোকজন জড়ো হয়ে গেল। বিনি কী করবে বুঝতে পারছে না। মনসুর ভাবলেস। সে আনন্দ নিয়ে সিগারেট খাচ্ছে। বিলকিস ইশারায় বিনিকে অন্য ঘরে যেতে বলল। সীমাত লেট করলো না, তৎক্ষণাৎ নিয়ে এলো ওকে।
পানি এনে দিল। মাথায় হাত বুলিয়ে যাচ্ছে এখন। তোকে বলেছিলাম ওনার সাথে যোগাযোগ না রাখতে, তুই আমার কথা শুনলি না। বিনি কথা বলল না, পানিটা খেলো। ওড়না এনে দিল সীমাত। কিছু হয়নি বোন, তুই শান্ত হ। বিনি এবারও নিশ্চুপ, ওর মাথায় কিছু আসছে না। এখন কি হবে এটাই বুঝতে পারছে না। ওদিকে কি হচ্ছে কে জানে। হঠাৎই উঠে এলো ও। মঞ্চু তখনই পায়ের উপর পা তুলে বসে আছে। বিনি এবার বিলকিসকে জড়িয়ে ধরল। এখানে কেন এসেছিস মা? ঘরে যা। মামা, এসব সীমাত করছে। সীমাত তাই ইচ্ছে করে তোমার সাথে গিয়েছিল। বিলকিস একটু চুপ রইলেন। বিনি পুনরায় বললেন, বাগানের ঘটনা মনে আছে মা? ও কেমন মিথ্যে বলেছিল। তুমি মেরেছিলে সেই জন্য এমনটা করেছে। মঞ্চুর ভাইকে পাঠিয়েছে মা। মঞ্চুর হেসে বলল, এই মেয়েটা কত ধরনের মিথ্যে বলতে পারে ওর জানা আছে। তবে ও কিছু বলছে না, মজা দেখছে। বিলকিস আবার সবটা মিলিয়ে নিলেন। বিনির কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি প্রচণ্ড আক্রোশে সীমাতের ঘরে এলেন। সীমাতের বইপত্র গুছিয়ে রাখছিল। কুত্তার বাচ্চা, তুই এত খারাপ, এত নোংরা। তোরে কি না মেয়ের মতো আদর দিছি? সীমাত কিছু বুঝলো না, খালি বলে, আম্মা কি বলতেছেন এগুলো? এক উঠান লোকের সামনে মারতে লাগলেন তিনি। সীমাত কান্না করে দিল, আম্মা আম্মা, আমারে মারতেছেন কেন? আমার অন্যায় কি? বিলকিসের এই রূপ দেখে বিনি নিজেও কিছুটা ভড়কে গেল। ওর চোখে পড়লো মনসুরের দিকে। মনসুর ইশারায় কী যেন বলল। বিনি নজর ঘুরিয়ে ফেলল। 4-5 জন লোক বলেছে এভাবে না মারতে, তবে বিলকিস শুনছে না। তিনি মেরেই চলছেন। শিলা নিজেকে ধরে রাখতে পারল না, এগিয়ে এলো। চাচি কি করতেছেন? এত বড় মেয়েকে এভাবে না মারতেছেন? থামেন চাচি। সরবু, এই মেয়ে আমার জীবনটা শেষ করছে। এখন আমার মেয়ের জীবন তছনছ করছে। পাপি কাল সাবো। সীমাত অঝরে কাটতে লাগলো। কোনো এক ফাঁকে বিনি মনসুরকে বলে এলো, দেখেন মনসুর ভাই, আপনার সাথে আমার আর কিছু নেই। ভালোই ভালোই করতেছি, যা করতেছি স্বীকার করে নেবেন। এতে আপনি সীমাতে পাইয়ে যাবেন। প্রস্তাব মন্দ নয়, বরং অনেক ভালো। সীমা যথেষ্ট সুন্দরী, অল্প বয়সী। তাছাড়া চল ঘোলা করলে বিপদ আরও বাড়বে। সিমির প্রস্তাবে একচোটে হেসে নিল মনসুর। এক পর্যায়ে বলে উঠল, শুনেন সবাই, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবে একথা সত্য, সীমাদ আমারে পাঠিয়েছে। আমার ওর সাথে সম্পর্ক আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, সীমাত কেন পাঠাবে। তাই মনসুর আগেই ভাগে বলে, সবাই জানে বিনি ওর সৎবোন, ওর প্রতি অনেক রাগ, তাই পাঠাইছে ওরে একটু সায়স্তা করতে। আমি বুঝতেছি না সীমাত সব স্বীকার করবে, তাই আগে সব পরিষ্কার করে দিলাম। বিনি আড়ালে এসে নিঃশ্বাস ফেলেন। ট্রিক্স কাজে লেগেছে। সীমাতকে সরিয়ে এনেছে শিলা। ওকে পানি খাওয়াচ্ছে, তবে কথাগুলো কানে আসতেছিল। মিথ্যে মিথ্যে কেন বলতেছেন উনি? আমি কেন ওনাকে পাঠাবো? কি বলতেছে ভাবি এসব? কেন বলতেছে এগুলো? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সীমাত। তার হৃদয় ভীষণ যন্ত্রণা হচ্ছে। ভেঙে পড়ো না সীমাত, আল্লাহকে ডাকো। বুঝতেছি না কী হবে। সীমাত আল্লাহকে স্মরণ করতে লাগলো। এই বিপদে তিনি সাহায্য করতে পারেন। তবে ওর জীবনের ঝড়টা এত সহজে থামবে না। অনিশ্চিত জীবনের দিকে তাকিয়ে সীমাতের ভেতর আনচান করে উঠল, রক্ষা বুঝি আর হবে না। বিচার বসেছে। এই বিচারে সীমাতকে হারতে হলো। তার বোন তার দিকে আঙুল তুলছে। মনসুর নিজের থেকে স্বীকার করছে। বিলকিস যদিও নীরবতা পালন করছে, তবে তিনি যে সীমাতের পক্ষে নন তা তিনি নিশ্চিত। বিচার ঠিক হলো, সীমাতের সাথে মনসুরের বিয়ে দেওয়া হবে। আর বিনির ক্ষতি করতে চাওয়ার অপরাধে 1,00,000 টাকা জরিমানা দিবে। এতে ভয় পেয়েছিল বিনি, যদি টাকার জন্য পিছে যায় মনসুর, তখন তো আরেক ঝামেলা। তবে মনসুর পিছু হাঁটেনি, সে টাকা দিতে প্রস্তুত। নগদ টাকার লোভ হোক কিংবা সীমাতকে বিদায় করার লোভ হোক, বিলকিস কিন্তু রাজি হয়ে গেল। সীমাত ভরা সবাই ডুকরে কেঁদে উঠল, অথচ কেউ ওর পক্ষে নেনি। শিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। সীমাত কাঁদছে। ভাবি সব শেষ। কি করব বলতে বুঝতে পারছি না সীমাত। আমার সব শেষ ভাবি। আল্লাহকে স্মরণ করো বোন। এতিমের কেউ থাকে না ভাবি। কেন থাকে না? বুক ভাঙা কান্নায় শিলাও খুব কান্না পাচ্ছে। সন্ধ্যা চলে গেল। শিলা ঘরের মধ্যে বসে রইল সীমাত। ওর মস্তিষ্কে কী একটা চলছে বোঝা যাচ্ছে না। দাঁড়ায় থেকে ঘরে খাবার দিতে গেলেন বিলকিস, তবে কথা বললেন না। যে ওনার মেয়ের ক্ষতি করতে চেয়েছে তাকে তিনি দু চোখে দেখতে চান না। সে রাতে প্রচুর বৃষ্টি হলো। ভাতের থালা ওভাবেই রইল। সীমাতের ধ্যান নেই। ও তাকিয়েছে, পলক পড়ছে না তেমন, কেমন যেন পাথরের মতো। সকাল হতে অল্প বিস্তারের আয়োজন শুরু হলো। সকাল সকাল হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো। সবটা দ্রুত করতে চেয়েছিল মনসুর, তবে সীমাতের জন্য লাল শাড়ি এলো না, কোনো কিছুই এলো না। সীমাত ঘরে বসে সবটা দেখছে। পাত্রপক্ষ আসার কিছু পূর্বে 2জন ছেলে বাড়িতে প্রবেশ করলো। বিনি তখন বারান্দায় বসে ফোন চাপছিল। ছেলে দুটোকে দেখে উঠে দাঁড়ালো। এরা কি ছেলেপক্ষ? মনসুরের কোনো আত্মীয়? কি সুন্দর স্মার্ট হতে পারে। বিনির মাথায় এলো না। তৎক্ষণে বিলকিসও চলে এলো। ছেলে দুটোকে দেখে আপাতমস্তক দেখে বলল, কে তোমরা? ছেলের পক্ষে কেউ? আশেপাশে কিছু মানুষজন ছিল, কিছু আয়োজন চলছে দেখা বোঝা যাচ্ছে। রেহান এসে বলল, দুঃখিত, এখানে কি অনুষ্ঠান চলছে? হ্যাঁ, কিন্তু তোমরা? আমি রেহান। এটা কি
তো নাসিম আহমেদের বাড়ি? জি। তাকে একটু ডেকে দিবেন? সে তো মারা গেছে 1 বছর হলো। কিন্তু তোমরা কেন খোঁজ করছো? কিছু দরকার ছিল। আপনি কে? আমি ওনার বউ। ও, সীমাত এখানেই আছে? সীমাতের নাম শুনে চমকে গেলেন তিনি। একটু অস্বস্তি নিয়ে বললেন, হ্যাঁ। কিন্তু কে তোমরা? এত খোঁজ নিতেছে কেন? ওকে একটু দেখে দিন। পরিচয় দেওয়া ওকে। ওকে একটু দেখে দিন, তারপর বলছি। কথার এক পর্যায়ে বরযাত্রী বাড়ির ভেতরে প্রবেশ করলো। পেছন ঘুরে তাকালো রেহান ও ইয়াস। দুজনে চোখে মুখে চিন্তা লেগে গেল। একদল মানুষ এসে গান বাজনা আর নাচানাচি করলো। একজন মুরব্বী কাছের লোক বলেন, কই মেয়ে কই, তাড়াতাড়ি আনো, বিয়েটা শেষ হোক। রেহান ও ইয়াস অপ্রস্তুত বোধ করলো। বিলকিস কী করবেন বুঝলেন না। এই ছেলে দুটিকে ওনারা চিন্তায় ফেলে দিলেন। মনসুর বর সেজেছে, তাকে বর বেশে মাতাল বেশি দেখাচ্ছে, পাগলের মতো নাচানাচি করছে। মিনি এত সময় কথাগুলো শুনছিল। ওর দৃষ্টিতে দুটো ছেলের আটকে আছে। এমন গুড লুকিং স্মার্ট পুরুষ ও জীবনে দেখেনি। তবে ভয় কাজ করছে, এরা কেন সীমাতকে খুঁজছে। মনসুর বিলকিসের কাছে আসাতে পটকা গন্ধ পেলেন তিনি। মুখ সরিয়ে বললেন, চাচি মাইয়া বের করো। কইরি আমার সীমাত, বের হ, আমি আইয়া পড়ছি। সীমাতের নাম শুনে চমকে উঠল রিয়ান ও ইয়াজ। চট করে ধরেই ফেলল বিষয়টা। এই ছেলের সাথে সীমাতের বিয়ে হচ্ছে। রেহান এবার বিচলিত হলেন। ঘরের কাছে এসে ডাকতে লাগলো, সীমাত সীমাত, বেরিয়ে এসো, কোথায় তুমি? সবগুলো মানুষের নজর পড়ল রেহানের উপর। ছেলেটাকে দেখে সবাই বিস্মিত। বিলকিস কী করবেন বুঝতে পারলেন না। রেহাত পুনরায় ডাকলেন, সীমাত সীমাত, কোথায় আছো? ছেলেটার অধৈর্যতা দেখে সবাই অবাক হলেন। ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল বিনি। রেহান ওর নিকট এলো। তুমি সীমাত? তুমি? বিনি ভয় পেয়ে গেল, কথা খুঁজে পেল না। কথা বলো, তোমার নাম কি সীমাত? জি না। সীমাত কোথায়? বলো, কি হলো, কথা বলছো না কেন? ধমকে কেঁপে উঠল বিনি। সকালে কানাঘুষো শুরু করছে। ইয়াজ উঠে এলো বারান্দায়। রেহান, এমন করছিস কেন? আরে ভাই দেখো না, এরা কী করছে, এই মাতালটার সাথে ওর বিয়ে দিচ্ছে। রেহানের চিন্তার বদলে নজর এলো। ও আবার ডাকতে লাগলো। ইয়াজ ওকে চুপ করতে বলে বিলকিসের কাছে এলো। সীমাতকে দেখে দিন, ওর সাথে আমাদের দরকার আছে। বিলকিস ঘরের কাছে এসে সীমাতকে ডাকলেন, তবে মেয়েটি আওয়াজ করলো না। রেহান ধৈর্য হারিয়ে ঘরে প্রবেশ করলো। সীমাত উল্টো হয়ে বসেছিল, হাঁটুতে মুখ রাখা। কোনো কথাই ছাড়াই মেয়েটাকে দু হাতে দাঁড় করালো রিয়ান। চিন্তা নেই, ভয় পেও না, আমি তো এসে গেছি। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সীমাত একটু চমকে তাকালো। তারপর দেখতে পেল রেহান। রেহান ওকে দেখতে পেল। তুমি? সীমাত নিজেও কথা হারিয়ে ফেলেছে। ইয়াদ এসে মেয়েটিকে দেখে অবাক হলো। সবাই সবটা সামনে বলল, কথা বাড়ানোর দরকার নেই, উঠে আয়। এর মধ্যে মনসুর সহ সকলে ঘরের কাছে এসে দাঁড়ালো। রেহান সকলকে দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। তামাশা হয়েছে, একটা মাতালের সাথে ছোট্ট অনাথ মেয়েকে বিয়ে দিচ্ছেন আপনারা? রেহান নিজেকে ধরে রাখতে পারছে না, ও চেঁচাচ্ছে। সীমাত খোলা দৃষ্টিতে তাকিয়েছে। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। মনসুর এবার কাছে এলো। রেহানকে দেখে বলল, এই হিরো, কে তুমি? ওর বয়ফ্রেন্ড? ছেলেটা সহ্য হলো না আর। কলার চেপে ধরে বলল, আমি যেই হই, তোকে বলার প্রয়োজন মনে করছি না। এবার বিলকিসে কথা বললেন, তবে ওনার কণ্ঠ নামানো। তোমরা কে? ঝামেলা করতেছো কেন? আর সীমাতের পছন্দের বিয়ে হচ্ছে। হেসে উঠল রিহান। সীমাতের দিকে তাকিয়ে বলল, ওর পছন্দের বিয়ে হচ্ছে? যদি তেমনই হতো তবে ওর চেহারার এই হাল কেন? বিলকিস এবার কথা খুঁজে পেলেন না। ইয়ার চুপ থাকতে পছন্দ করে। এই ঝামেলা ভালো লাগছে না। ও বলল, কথা বাড়ানোর দরকার নেই, ওকে নিয়ে আয়। এবার সবাই বাধা দিতে লাগলো। এক মেয়েকে এভাবে নিয়ে যাওয়া সাধারণ বিষয় না। রেহান আবার উত্তর দিল, আমি ওর কাজিন ব্রাদার। আশা করছি আর কারো কোনো কথা নেই। সীমাত সহ প্রায় সকলে অবাক হলো। রেহান সীমাতের নিকট এসে দাঁড়ায়। আমি রেহান, মনে পড়ে আমায়? 10 বছর আগের কথা। তবে রেহান নামের মামাতো ভাইকে মনে আছে ওর স্পষ্ট। ও স্পষ্ট করে বলল, মেজো মামার ছেলে। রেহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সীমাতের অনেক মনে করেও 10 বছর পূর্বে সেই রেহান ভাইয়ের সাথে এই রেহানের মিল পেল না। ইয়াস তাড়া দিচ্ছে, সময় নষ্ট হচ্ছে, দ্রুত আয়। সীমাত বের করে আনা হলো। সকলের চোখে মুখে বিস্ময়। এবার কথা উঠল, এভাবে দিতে পারবে না ওরা। এক পর্যায়ে টাকা পয়সার কথা উঠল। ইয়াজ ওদের মানসিকতা থেকে অবাক। সাধারণভাবে ক্যাশ লাখ টাকার সাথে নিয়ে ঘোরা হলো না ওর। তবে হাতের কাছে 20,000 টাকা ছিল। সেটা বিলকিসের হাতে তুলে দেওয়া হলো আয়োজনের ক্ষতিপূরণ হিসাবে। আর লাখ টাকার চেক তুলে দেওয়া হলো মনসুর হাতে। সবটা এত দ্রুত হলো যে কারোই বোধগম্য হলো না। শুধু দেখা গেল খানিক আগে এতিমের মেয়ে দুটোর দুপাশে দুটো পুরুষ, যারা আগলে রেখেছে নুয়ে পড়া ফুলটিকে। চলবে অপেক্ষার প্রহর প্রথম পর্ব। আর একটা পর্ব আছে, পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।